ডক্টর অরিন্দম চ্যাটার্জি। হ্যাঁ, আমি সব জায়গায় আমার পুরো নামটা লেখা পছন্দ করি এবং আমি চাই সকলে আমার উপাধি পদবি সহ পুরো নামে সম্বোধন করুক আমাকে। অন্য কারা আছেন কুপেতে? চারজনের কুপেতে দুটি সিট খালি, সহযাত্রী মাত্র একজন। কোনো এক এসছেন, যাক বাবা বাঙালি। যতই আন্তর্জাতিক হই, আজও আমার সঙ্গ পছন্দ করি বাঙালি। দিল্লি যাচ্ছি একটা জরুরি কাজে, আমাদের সংস্থার তরফে একজনকে নিমন্ত্রণ জানাতে। প্লেনের টিকিট পেলাম না, অগত্যা ট্রেন। সেও ঘুষ গাছ দিয়ে সেক্রেটারি কোন পেটোয়ালোকের কেরামতিতে তড়িঘড়ি টিকিট পাওয়া। অথচ দেখো দুটো সিট খালি। গুছিয়ে বসেছি সবে। দুই থুরথুরে বুড়ো বুড়ি তাদের এক বুড়ো খোকাকে বুকে বেঁধে হ্যাঁ খোকা ও খোকা করতে করতে ঢুকে এলো কূপের মধ্যে। বুড়ির কথার মধ্যে বুড়ো কিছু বলে, বুড়োর কথার মধ্যে বুড়ি। খোকা বাবু সুযোগ পায় না কারো প্রশ্নে উত্তর দেওয়ার, শুধু দুহাত দিয়ে দুজনের পিঠে হাত বোলা। ইঞ্জিনে সিটি দেয়, আগে বুড়ি কাঁদে, বুড়ো কাঁদছে কেন বলে নিজেও কাঁদে। খোকা বাবুর চোখ কাঁদে না, কিন্তু গলা কাঁদে। এসো তোমাদের নামিয়ে দিই। ফার্স্ট সিটি বেঁচে গেছে। 140 কোটির দেশে এখন আর প্রাণের দাম এত বেশি নেই যে মানুষ মানুষের সতর্ক হওয়ার বারবার সুযোগ দেবে। সেকেন্ড সিটি বাজলো না, গাড়ি তুলে উঠলো। মাকে জড়িয়ে ধরে অসহায় চোখে বাবার দিকে তাকালো এসছিল। লাফিয়ে উঠলাম আমি, আমার রক্তে নেচে উঠলো মাত্র 40 বছর আগে সেই পাড়ার চিহ্নিত শ্মশান বন্ধু তরুণের রক্ত, যার গামছা কোনোদিন শুকোবার সময় পেত না। আমার পিতা, ডিএনএ। দুজনে ধরাধরি করে সাবধানে নামিয়ে দিলাম দুই বুড়ো বুড়িকে। সিটে ফিরে এসে পায়ের উপর পা তুলে বসার কায়দায় খোকাবাবুকে বুঝিয়ে দিতে চাইলাম আমি কোন দরের লোক। বয়স্ক ভদ্রলোক আমাকে তেমন আমল দিলেন বলে মনে হলো না, তবে আমার ডান হাতটা দু হাতে আঁকড়ে ধরে ঝাঁকানি দিয়ে ধন্যবাদ জানানো। একেবারে গ্রাম্য লোক। শহরের লোক এইটুকু উপকারে এক বস্তা কৃতজ্ঞতা দেয় না দমে। তার কৃতজ্ঞতা যে কৃত্রিম ছিল না তার পরিচয় পেয়েছিলাম পরে। আমার দামটা বুঝেছেন না ভদ্রলোকে, একটু বিরক্ত হচ্ছিলাম মনে মনে। ডক্টর শুনে যদি একটু সমীহ জাগে মনে। গলা খাঁকারি দিয়ে হাতটা বাড়িয়ে বললাম, আমি ডক্টর অরিন্দম চ্যাটার্জি। তাই নাকি? ডক্টর শব্দটা যেন কৌতুকের এমন হাসি মুখ করে ট্রেনের সিটে আয়েশ করে উবু হয়ে বসলেন বয়স্ক সেই খোকা। একেবারে ঘেম। আজ বোধহয় প্রথম বাবা মার কোল ছেড়ে বাইরে বেরিয়েছেন। শুনছেন? নিজে ডাক্তার বলেই বলছি, আপনার ওইভাবে বসাটা সঠিক পশ্চার না। সে কি, আমার ঠাকুরদা 95 বছর বয়স পর্যন্ত রান্নাঘরের দাওয়ায় উবু হয়ে বসে ডাবা হুঁকো খেতেন, আর তার মধ্যে মধ্যেই ডান হাতের বুড়ো আঙ্গুল তুলে কাকে যেন কলা দেখাতেন, বোধহয় যমরাজকে। না, এ একেবারেই গাইয়া। কিছুক্ষণ কথা বলা বন্ধ রাখলাম। আমি যে তোমার থেকে বড় এ কথা না জানানো পর্যন্ত মানুষের শান্তি কোথায়। নতুন ভাবে শুরু করলাম, কাগজ টাগজ পড়েন? বাংলা কাগজটা খুব পড়ছি। দেখছেন তো, পৃথিবী বিখ্যাত হার্ট স্পেশালিস্ট। ও আপনি বুঝবেন না, খুব বড় একজন ডাক্তার বিদেশ থেকে দেশে ফিরেছেন, জানেন তো? জানি তো, সৌভিক সেন, বাজে ডাক্তার। হার্ট অপারেশন করতে গিয়ে আমার বউকে মেরে ফেলেছে। তখন রমলার বয়স ছিল মোটে 32, আর আমার ছিল 36। এখন এই 56 বছর বয়স পর্যন্ত তার স্মৃতি নিয়ে বেঁচে আছি। কাজে ডুবে থাকি, আর মাঝে মাঝে এসে মা বাবাকে ছুঁয়ে দেখে যাই। তারা তো রমলা হয়ে যায়নি। তা হ্যাঁ, আপনি যেন কি বলছিলেন? আজে বাজে লোক নয়, ডক্টর সৌভিক সেনের পেশেন্ট এর বউ। খোকাবাবুর দরটা একটু বাড়লো আমার কাছে। তবু তুমি পেশেন্টের লোক আর আমি নিজে ডাক্তার। বলছিলাম যে একটা কেস খারাপ হলেই ডাক্তার বাজে হয়ে যায় না। তাছাড়া সে তো বলেছেন 20 বছর আগের কথা। এই 20 বছরে কত হাজার জনের প্রাণ বাঁচিয়েছেন জানেন? এখন তিনি পৃথিবীর শ্রেষ্ঠ চিকিৎসক। কাল দিল্লিতে তার বক্তৃতা। সেই সময় তাকে গিয়ে ধরে আমন্ত্রণ জানাবো যদি তিনি কলকাতায় আমাদের সংস্থায় গিয়ে দুটো কথা বলেন। একটাই চিন্তা, দিল্লির হাজার হাজার ডাক্তার আর মিডিয়ার ডিজে মাছির ঝাঁক এড়িয়ে তার কাছে পৌঁছতে পারবে। খোকাবাবু একটু উসকুস করে উঠলেন। এক কাজ করুন, আবার মোবাইলে আপনার মোবাইলের নম্বরটা তুলে দিন তো, দেখি যদি আপনার কাজে লাগতে পারি। সৌভিক সিং আমাকে খুব ভয় পায়, পাছে আমার বইয়ের ঘটনাটা রটিয়ে দিই। ছি ছি, অত বড় একজন লোককে ব্ল্যাকমেল করে করে কাজ হাসিল করা আমার মন মোটে সায় দিচ্ছে না। ঠিক আছে, ওসব নাই হলো, আপনি এত বড় একজন ডাক্তার, আপনার নম্বরটা না হয় রইলই আমার কাছে।
আমি তুচ্ছ লোক, আমারটা নিয়ে আপনি কি আর করবেন। যাক, এতক্ষণে সেনমশাই বুঝতে পেরেছেন আমার দল। ঘুমটা ভালো হলো। ঘুম ভাঙলো অ্যাটেন্ডেন্টের ডাকে। দিল্লিতে চাদর কম্বল মিলিয়ে নিতে এসেছে। গাড়ি বোধহয় অনেক আগেই থেমেছিল। খোকা বাবু নেমে গেছে। আমি স্টেশনের কাছাকাছি এক হোটেলে ঘরে গিয়ে ফ্রেশ হয়ে ব্রেকফাস্টের থালাটি নিয়ে সবই গুছিয়ে বসেছি। আর ঝনঝন করে উঠলো মোবাইল। বড্ড ব্যস্তবাগী আমাদের সংস্থার কর্মকর্তা। ভাবছি এর মধ্যেই সৌভিক সেনের সঙ্গে দেখা করে ফেলেছি। একটু বিরক্ত স্বরেই বললাম, হ্যালো, আমি সৌভিক সেন বলছি। রমলা দেবীর স্বামী মিস্টার এস সেন আপনার কথা আমাকে জানিয়েছেন, আর আপনার ফোন নাম্বারটাও আমাকে দিয়েছেন। আপনাদের সভা কোথায়, কবে, কটার সময় হবে এই নম্বরে SMS করে জানিয়ে দেবেন, ঠিক পৌঁছে যাব। তবে হ্যাঁ, তারিখটা যেন 18 তারিখের আগে হয়। 20 তারিখে আমার দেশ ছাড়ার দিন। নমস্কার। লাফাতে ইচ্ছে করলো আমার। বারে, আমার খোকাবাবু! কল্পনার খোকাবাবুর মতোই তার হাত ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলতে লাগলাম, ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। ভাগ্যক্রমে 2 ঘন্টার মধ্যে প্লেনে কলকাতায় ফিরে যাওয়ার সুযোগ পেয়ে গেলাম। প্রেসিডেন্ট, সেক্রেটারি সবাই এয়ারপোর্টে, সবাই উৎকণ্ঠিত। সৌভিক সেনের মতো ব্যক্তিত্বকে আমি ঠিকভাবে ইমপ্রেস করতে পেরেছি কিনা, তিনি আসতে রাজি হয়েছেন কিনা, হাজারটা প্রশ্ন তাদের মাথায়। সভায় ঠিক হলো, আগামী রবিবার 15 তারিখে বেলা 5টায় সংবর্ধনা জানাবো আমরা ডক্টর সৌভিক সেনকে। সেই মতো মেসেজ পাঠানো হলো তাকে। এও জানানো হলো তিনি ঠিকানা জানালে আমাদের গাড়ি গিয়ে তাকে নিয়ে আসবে। মেসেজের কোনো উত্তর এলো না। মঞ্চ সাজিয়ে বসে রইলাম আমরা। দর্শক আসনে অগুন্তি জ্ঞানী গুণী। 5টা বেজে গেল, সৌভিক সেন এলেন। সবাই আর চোখে আমার দিকে তাকাচ্ছে। আমার নিজের মনেই সন্দেহ দেখা দিল। সেদিন সৌভিক সেনের ফোনের গলাটা যেন ঠিক ট্রেনের সেই খোকাবু এসছেনের মতো শোনাচ্ছিল। সবটাই কি তাহলে তার রসিকতা? এসে গেছি। ডক্টর অরিন্দম চ্যাটার্জি কোথায়? আমার নাম শুনে এগিয়ে গেলাম। কি আপনি? ডাক্তারবাবু কোথায়? রমলাই আমার স্ত্রী, আর আমার হাতেই সে মারা যায় অপারেশন টেবিলে। আপনি যে বৃদ্ধকে সেদিন বাঁচিয়েছিলেন তিনি সৌভিক সেনের বাবা। আপনি না থাকলে টলমল পায়ে চলতি ট্রেন থেকে নামতে গিয়ে হাড়গোড় ভেঙে পড়ে থাকতেন প্ল্যাটফর্মে। সৌভিক সেন উপকারীর উপকার কোনো দিন ভোলে না। না এসে পারি, তবে একটু দেরি হয়ে গেল। ওদিকটা এত জাম হবে বুঝতে পারিনি। ততক্ষণে সংস্থার অন্যান্য কর্মকর্তারা এসে মঞ্চের দিকে টেনে নিয়ে যেতে লাগলো তাকে। যেতে যেতে মুখ ঘুরিয়ে ডক্টর সেন বললেন, যাবার সময় তোমার গাড়িতে ফিরে যাব ডক্টর অরিন্দম চ্যাটার্জি। বাবা মা তোমাকে দেখতে চেয়েছেন। ভিড় কাটিয়ে দৌড়ে গিয়ে তাকে প্রণাম করে বললাম, আপনার মুখে ডক্টর সম্বোধন ব্যঙ্গের মতো শোনাচ্ছে স্যার। প্লিজ আমাকে শুধু অরিন্দম বলে ডাকবেন। নিজের উপাধি পদবি সমেত নাম শুনতে আজ প্রথম লজ্জা করলো আমার। ভালো থাকবে।